খুনের অভিযোগে ধৃত এসএসবি কমান্ড্যান্ট আর তাকে রীতিমতো ফিল্মি কায়দায় ছিনতাই করল এসএসবি জওয়ানরাই। ঘটনা ঘিরে চরম উত্তেজনা তৈরি হয় ডায়মন্ড হারবার থানার সামনে। পরে পুলিশ ও এসএসবি শীর্ষ কর্তাদের চাপে আত্মসমর্পণ করতে বাধ্য হয় কমান্ড্যান্ট। ফিল্মি কায়দায় এসএসবি কমান্ড্যান্ট ছিনতাই। খুনের অভিযোগে ধৃত এসএসবি কমান্ড্যান্ট দীপক সিংকে ছিনিয়ে নিয়ে গেলেন এসএসবি জওয়ানরাই। ছিনতাইয়ের ঘটনা ঘিরে চরম নাটক তৈরি হয় থানার সামনে। সংখ্যায় কম পুলিশ কর্মীদের ওপর আচমকা চড়াও হন দলে ভারী এসএসবি জওয়ানরা। ডায়মন্ড হারবার থানার আইসি গৌতম মিত্রের সঙ্গে ধস্তাধস্তি করে গাড়ি করে দীপককে নিয়ে পালিয়ে যান জওয়ানরা। বৃহস্পতিবার সরিষার প্রিন্স মার্কেটে জাল নোট চক্রের খুঁজে তল্লাশি চালায় এসএসবি। কমান্ড্যান্ট দীপক সিং এর নেতৃত্বে ক্রেতা সেজে তল্লাশি চালানো হয়। আচমকা গুলির শব্দ শুনতে পাওয়া যায়। এরপরই দুষ্কৃতী আলতাফের দেহ উদ্ধার হয়। মার্কেটের মালিক মোজাম্মেল গ্রেফতার হয়। এছাড়াও গ্রেফতার হয় কমান্ড্যান্ট দীপক ও কনস্টেবল অমিতাভ প্রামাণিক। শুক্রবার ডায়মন্ড হারবার থানা থেকে দীপককে মেডিকেলের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ। তখনই এই ঘটনা। ঘটনা জানতে আলোড়ন পড়ে যায় পুলিশ ও এসএসবি শীর্ষ স্তরে। এসএসবির আইজির সঙ্গে কথা বলেন এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা। পারুলিয়া ক্যাম্পে নিজে যান ডায়মন্ড হারবার পুলিশ জেলা সুপার কোটেশ্বর রাও। পুলিশ ও এসএসবির চাপে পড়ে পারুলিয়া ক্যাম্প থেকে আত্মসমর্পণ করেন ধৃত কমান্ড্যান্ট দীপক সিং। আদালতে তাকে পেশ করা হয়। সেখানে যান হাসপাতাল সুপার। সেখানেই মেডিকেল টেস্ট হয় কমান্ড্যান্টের। আপনি পালিয়ে গেছিলেন কেন? ডায়মন্ড হারবার থেকে অর্পণ মণ্ডল, ইটিভি নিউজ বাংলা। ধৃত এসএসবি কমান্ড্যান্ট দীপক সিং এর দাবি তিনি কোনো ভুল করেননি। বিচার ব্যবস্থার উপর আস্থা আছে মন্তব্য ধৃত কমান্ড্যান্টের। जिस काम के लिए गैलेंट्री मेडल मिलना चाहिए था उस काम के लिए यहाँ पे आए हैं, लेकिन जज साहब पे मुझे पूरा भरोसा है। क्या क्या आप ये क्या करने गए? आपको पता होगा कौन आदमी मारा गया है। खाना से भागा क्यों? हमें पूरा राइट है। खाना से आप भागा नहीं है। हम लोग इधर ये देश का सेना है। আসি পরের খবরে। কিভাবে মুখ্যমন্ত্রীর Z+ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা ভাঙলেন প্রত্যন্ত এলাকার দুই তরুণী? এতটা সাহস পেলেন কোথা থেকে? যেভাবে দুই বোন এই কাজ করেছেন তাতে পেছনে কোনো পাকা মাথা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এটিভি নিউজ বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। ভালো থাকবেন আর নিজেকে নিয়ে গর্ববোধ করবেন। ভালো থাকবেন আর নিজেকে নিয়ে কি ব্যাপার জানতে চান? ইন্দ্রনীল দেখো কি বলতে চাইছেন। আমি এটুকু বলে আপনাদের সকল কিভাবে ঘটলো এই ঘটনা তারই তদন্তে পুলিশের শীর্ষ কর্তারা। মুখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী বা SSU এর নিয়ন্ত্রণে থাকে এই ডি জোনের ডান দিকে ব্যারিকেড টপকে প্রথমে বোন আমানুরা খাতুন ঢোকার চেষ্টা করে। SSU এর কর্মীরা তাকে ধরে ফেলেন। সবার মনোযোগ যখন আমানুরার দিকে, তখন সেই সুযোগ কাজে লাগায় রাবিয়া। ডি জোনের বাঁ দিক দিয়ে সবার অলক্ষ্যে ঢুকে পড়ে রাবিয়া। মঞ্চে ওঠার সিঁড়ির সামনে থাকা নিরাপত্তা কর্মীরাও অন্যমনস্ক ছিলেন। ফলে সোজা মঞ্চে উঠতে রাবিয়াকে আর বাধা পেতে হয়নি। অর্থাৎ পরিকল্পনা মাফিকই দুই বোন পুলিশকে ধোঁকা দিয়ে কাজ হাসিল করে। নয় বোন ও দুই ভাইয়ের সংসারে যথেষ্টই আর্থিক সমস্যা। বাবা খুন হন 2015 সালে। প্রতিবেশী মোজাহার আলীর সঙ্গে জমি নিয়ে বিবাদ। বাবার খুনের মামলায় এই মোজাহার সহ 10 জন অভিযুক্ত। আগেই করা উল্টো দিকের মামলায় 2 ভাই ও 5 বোন সহ অভিযুক্ত রাবিয়াও। দুটি মামলাতেই সবাই জামিনে মুক্ত। অবহেলা করে ঢুকলো, আর এটা ঢুকলোই বা কি করে
মানে এতগুলো প্রশাসন থাকতে একটা দুর্ঘটনা ঘটে গেলে দেশের কলঙ্ক। দরখাস্ত পাঠাতো কোনো করে তারপরে তখন মুখ্যমন্ত্রীর কাছে পরে যেত। এলাকার মানুষও দুই বোনের এই কাণ্ডে অসন্তুষ্ট। যেভাবে দুই বোন মুখ্যমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা ভেঙেছেন তাতে পাকা মাথা ও পরিকল্পনার ছাপ স্পষ্ট সাহস জোগানোর বিষয়টিও। ফলে শুধুমাত্র নিরাপত্তার ফাঁক নয়, তার সঙ্গে উঠছে আরও প্রশ্ন। উত্তম পালের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। যে খবর পাওয়া যাচ্ছে, জয়নগর থেকে ধৃত মেক্সিকান দুষ্কৃতী অস্ত্রসহ ধৃত রামাইরো রোমালেস গঞ্জলেস। পরিচয় ভাঁড়িয়ে জয়নগরে থাকতো দুষ্কৃতী রামাইয়া দাস নাম নিয়ে জয়নগরে থাকতো সে। ভুয়ো আধার কার্ড তৈরি করেছিল এই ব্যক্তি, তাতে রামাইয়া দাস নাম আছে। দুটি পাইপগান ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার। ধৃতের 8 দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। এবার এটিএম কার্ড জালিয়াতির শিকার খোদ ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের কর্মী ধীরাজ মহাপাল নামে ওই কর্মীর ডেবিট কার্ড ব্যবহার করে এয়ারক্যান নামে একটি সংস্থার প্রায় 30,000 টাকা কেনাকাটি হয়েছে। পিন নম্বর বা ওটিপি ছাড়াই ট্রানজাকশন হয়েছে বলে দাবি ধীরাজের। ব্যাংকের আঞ্চলিক অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন ধীরাজ। বর্ধমান সদরঘাটে স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র চালান ধীরাজ মহাপাল। এই সদরঘাট শাখাতেই তার কারেন্ট অ্যাকাউন্ট আছে। আর এবার এটিএম কার্ড জালিয়াতির ফাঁদে খোদ ধীরাজই। তার দাবি, 21শে ফেব্রুয়ারি সকাল 10টায় ইমেল খুলে ধীরাজ দেখতে পান তার অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় 30,000 টাকা। তার ডেবিট কার্ড ব্যবহার করে এয়ারক্যান নামে একটি সংস্থায় কেনাকাটি হয়েছে ভোর 3টের আশেপাশে, কিন্তু সেই সময় তিনি ঘুমিয়েছিলেন। তবে গুগলে সার্চ করে যতটুকু ক্যান ইন্ডিয়া দেখেছি, ক্যান ইন্ডিয়া মারলেই দেখবেন এয়ার কানাডা আসছে। এখন আমার সন্দেহে তীর যাচ্ছে কেউ আমার অ্যাকাউন্টে হ্যাক করে কানাডা এয়ারলাইন্সে কোনো টিকিট কেটে থাকতে পারে। নিজে গ্রাহক সেবা কেন্দ্র চালিয়েও কিভাবে প্রতারণার শিকার ধীরাজ? তার অনুমান, এটিএম ক্লোন করে টাকা হাতিয়েছে প্রতারকরা। কিভাবে প্রতারণা? ট্রানজাকশনে টার্মিনাল আইডি ও টার্ম ব্যাংকের নাম থাকবে। এক্ষেত্রে দুটিরই নাম দেখাচ্ছে না। পিন নম্বর বা ওটিপির মাধ্যমে সাধারণত অনলাইন ট্রানজাকশন, কিন্তু এক্ষেত্রে কোনো ওটিপি জেনারেট হয়নি। ওটিপি কোড ব্যবহার করলে ট্রানজাকশনে অ্যাপ্রুভ কোড দেখা যায়, কিন্তু পিন নম্বর জেনারেট করলে তা দেখা যায় না। তাই বিশেষজ্ঞদের অনুমান, ধীরাজের এটিএম কার্ডের ক্লোন বানিয়ে পিন নম্বর জেনারেট হয়েছে। বর্ধমান স্টেট ব্যাংকের আঞ্চলিক অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন ধীরাজ। সেখান থেকে ইমেলে মুম্বাইয়ের বেলাপুর এসবিআই এর সার্ভার কন্ট্রোল বিভাগে অভিযোগ জানানো হয়েছে। অন্য যারা যা কার্ড ব্যবহার করেন, আমি প্রত্যেক নাগরিকের কাছে আবেদন করব, ওনারা অনলাইন ট্রানজাকশনের যে পার্টটি আছে সেই পার্টটি ব্রাঞ্চে গিয়ে ইমিডিয়েট বন্ধ করুন। নাহলে আপনার এটিএম যে কোনো সময় ক্লোন হয়ে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি ঘুমিয়ে থাকবেন, তখন আপনার টাকা চলে যাবে, যে জিনিসটা আমার হয়েছে। এটিএম কার্ডের সিকিউরিটি সিস্টেম যে যথেষ্ট নয়, এই ঘটনাই তার প্রমাণ। ডিজিটালাইজেশনের যুগে অনলাইন ট্রানজাকশনও কি তাহলে নিরাপদ নয়? এই ঘটনায় উঠছে সেই প্রশ্নটাই। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, ইটিভি নিউজ বাংলা। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের জনবহুল এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে প্রায় 25 লক্ষ টাকা লুট। পালানোর আগে ব্যাংকের সিসিটিভির হার্ড ডিস্কও নিয়ে পালায় দুষ্কৃতীরা। তদন্তে নেমে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের এনএসপি রোড। শুক্রবার দুপুর 1টা নাগাদ এখানকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হানা দেয় জনা ছয়েকের দুষ্কৃতী দল। গ্রাহক সেজে দুষ্কৃতীরা ব্যাংকে গিয়ে শটান ম্যানেজার সন্দীপ কুমারের ঘরে ঢুকে পড়ে। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে মারধর করা হয়। অপর একটি দল ব্যাংকের অন্যান্য কর্মী ও গ্রাহকদের অন্য একটি ঘরে ঢুকিয়ে আটকে দেয়। এরপর ম্যানেজারের কাছ থেকে ভল্টের চাবি নিয়ে প্রায় 22 লক্ষ টাকা লুট করা হয়। কাউন্টার থেকেও প্রায় 2 লক্ষ টাকা হাতানো হয়। লুটের পর প্রমাণ লোপাটে সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে বাইকে चढ़े পালিয়ে যায় দুষ্কৃতীরা। यहाँ पे गन लगा दिया, ठीक है, गन लगा कर फिर उनको लाया वोल्ट में लाया, सबको ला करके वोल्ट में कर दिया। फिर हम ही लोग से वोल्ट का ओपन भी करवाया। ओपन करवाने के बाद हम ही लोग का बैग में यूज किया। यूज करने के बाद से जो भी मेरा कैश था वहाँ पे और काउंटर पे उन लोग ले करके हम लोग को अंदर में बंद करके उन्हें चलते गए। ডাকাতির ঘটনায় ব্যাংকের নিরাপত্তার গাফিলতির বিষয় সামনে এসেছে। বছরখানেক আগে ব্যাংক চালু হলেও নেই কোনো নিরাপত্তারক্ষী। सुरक्षा प्रहरी हमारे यहाँ नहीं है। 11 मंथ पहले हमारा ब्रांच ओपन हुआ है, पुलिस विजिट में आती है। ডাকাতির খবর পেয়ে ব্যাংকে যায় রানীগঞ্জ থানার পুলিশ। যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি সেন্ট্রাল সায়ক দাস। দুষ্কৃতীদের ধরতে চলছে নাকা চেকিং। গোয়েন্দা বিভাগের সাহায্য নেওয়া হচ্ছে।
পাশেই বাঁকুড়া জেলা হওয়ায় সেখানকার পুলিশের সঙ্গেও যোগাযোগ করছে রানীগঞ্জ থানা। সূত্র পেতে আশপাশের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ফার্দার কথাবার্তা বলছি ওখানে, তো তারপর ফেলে ফার্দার কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত? আমরা খোঁজ খবর করছি চারিদিকে, আমরা সিসিটিভি গুলো রাস্তায় আমরা খোঁজ নিচ্ছি, যেগুলো আমাদের সিসিটিভি গুলো আছে। ব্যাংকের ওটা ভেঙে দিয়েছে, তো আমরা দেখছি ওটা আবার। ভর দুপুরে ব্যাংক ডাকাতির ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। এদিকে পরপর কয়েকটি ডাকাতির ঘটনায় প্রশ্নের মুখে আসানসোল শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। যত দিন যাচ্ছে কুশমন্ডির গণধর্ষণ কাণ্ড নিয়ে রোষ বাড়ছে। শুক্রবার ঘটনার প্রধান অভিযুক্ত রামপ্রবেশ শর্মার বাড়িতে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা, যার জেরে কুশমন্ডির দেহবন্ধে উত্তেজনা ছড়ায়। আগুন ছড়িয়ে পড়ে পাশের 3টি বাড়িতেও। দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলার পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিকে আগের থেকে এখনও অনেকটাই ভালো রয়েছেন কুশমন্ডির নির্যাতিতা। পরের সপ্তাহে তাকে জেনারেল বেডে দেওয়া হতে পারে। এটিভি নিউজ বাংলার খবরের জের নড়েচড়ে বসল লিলুয়ার চামরাইল হাই স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা দপ্তরে নালিশ করতে চলেছে স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, সহপাঠীর সঙ্গে এক ছাত্রের ঝগড়া হয়, তাঁর জেরে শিক্ষক তাপস মান্নয় ছাত্রকে বেধড়ক মারধর করেন। মারধরের পাশাপাশি ছাত্রের মাথা টেবিলে ঠুকে দেওয়া হয়। এমনকি তাপস মান্নয় ওই ছাত্রের গলাও টিপে ধরেন বলে অভিযোগ। ছুটির পর ওই ছাত্রকে স্কুলে ঘণ্টা 3 আটকে রাখা হয়। পরে সহপাঠীরা ওই ছাত্রকে বাড়ি নিয়ে আসে। অভিযুক্ত শিক্ষক তাপস মান্নার বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রের পরিবার। সেটা আমায় ফার্স্টে গালাগালি দেয়, তারপরে আমি ওকে গালাগালি দিইনি আমি, তাও ও স্যারকে বলেছে। স্যার ওই কথা শুনে আমাকে মারধর করছে। আমি স্যারকে বলতে চাইছি, কিন্তু স্যার আমার কোনো কথা শুনেনি। এরকমভাবে গলা টিপে মারা তো উচিত হয়নি। গলা টিপে এইভাবে অমানসিকভাবে মারা উচিত হয়নি। এইভাবে তো মারা তো উচিত হয়নি। গার্জেনকে কল করা উচিত ছিল, গার্জেনকে জানাতে পারতো, আমরা যথাযথ ব্যবস্থা নিতাম। ইটিভি নিউজ বাংলার খবরের জের স্কুল পরিচালন সমিতি ও অভিভাবকদের চাপের কাছে নতি স্বীকার। ক্লাস 9-এর ছাত্রীর বিরুদ্ধে স্কুলে না আসার ফতোয়া প্রত্যাহার করলেন চণ্ডীতলার বরিজহাটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র কাশির উপসর্গ দেখে তনুজা খাতুনকে স্কুলে আসতে বারণ করেন প্রধান শিক্ষিকা রীনা রায়। আজ পরিচালন সমিতি সভাপতি অভিভাবকদের প্রতিনিধিরা প্রধান শিক্ষকের সঙ্গে বৈঠকে বসেন, তাতেই সমস্যা মেটে। প্রধান শিক্ষিকা নিজের ভুল স্বীকার করে নির্দেশিকা প্রত্যাহার করে নেন। আমাদের হেড দিবা অন্যান্য টিচার ছিলেন, যারা চাইলেন যে হ্যাঁ মেয়েটা ঠিক আছে, মেয়েটার ক্লাস আমরা দিয়ে এলাম এবং তার বান্ধবীদের জানিয়ে দিলাম যাতে মেয়েটা ঠিকভাবে বন্ধুর মতো তারা মিশতে পারে। যতক্ষণ না রিপোর্ট না এসে পৌঁছাচ্ছে সেইভাবেই ক্লাস আগে যেমন ছিল সেইভাবেই ক্লাস করবে। আমি আরও এগিয়ে যেতে চাই, আর আমার থেকে আরও মেয়ে যেন আমার মতো সাহস করে এগোতে পারে। তেলিয়াভেলিয়ার মাঠ তখন কামারপুকুর থেকে কলকাতা যাওয়ার জন্য ট্রেন বা বাস ছিল না, যেতে হতো হেঁটেই। আরামবাগ থেকে একের পর এক মাঠ পেরিয়ে মুন্ডেশ্বরী নদী পেরিয়ে তারকেশ্বর, সেখান থেকে বৈদ্যবাটি হয়ে দক্ষিণেশ্বর, তার মাঝেই পড়ত এই মাঠ। বাংলার ইতিহাসের এক গৌরবময় ঘটনার সাক্ষী এই মাঠ। জানেন কি কেন এই বিখ্যাত এই তেলিয়াভেলিয়ার মাঠ? একশো 34 বছর আগের কথা। কামারপুকুর থেকে একবার দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন মা শারদা। দীর্ঘ হাঁটা পথ। আরামবাগ পৌঁছতেই দুপুর গড়িয়ে যায়। এরপরেই কুখ্যাত তেলোভেলোর মাঠ, ডাকাতদের ডেরা। আলো থাকতে থাকতেই বেরিয়ে পড়েন সকলে। ধীরে হাঁটার ফলে ক্রমেই পিছিয়ে পড়েন শারদা মা। সন্ধে ঘনিয়ে আসছে। তেলোভেলোর মাঠে আচমকা তার সামনে এসে দাঁড়ালো ডাকাত দলের নেতা সাগর সর্দার। মিশমিশে কালো, পিটানো চেহারা, মাথা ভর্তি কোঁকড়া চুল, হাতে মোটা লাঠি। মাকে দেখে রক্ত হিম করা হুঙ্কার, এ পথে একা কে যায়। কিন্তু মায়ের দিকে তাকিয়ে থতমত সর্দার। সামনে যেন দাঁড়িয়ে সাক্ষাৎ জগৎ জননী। স্তম্ভিত ডাকাত সর্দার নতজানু হয়ে বসে পড়লেন সারদা মায়ের পায়ের কাছে। সারদা মা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাওয়ার সময় সঙ্গীন অবস্থায় তেলোভেলের মাঠে ডাকাত বাবা ও ডাকাত মায়ের হাতে ধৃত হন। ডাকাত সর্দার ও স্ত্রীকে বাবা মা বলে ডাকলেন সারদা মা। তাঁদের কুঁড়ে ঘরেই রাত কাটালেন। রাত ভর পাহারা দিলেন সাগর সর্দার। সকালে মেয়েকে মাছ ভাত সবজি খাইয়ে দক্ষিণেশ্বরে রওনা করে দেন দোর্দণ্ড প্রতাপ ডাকাত। মা এখানে যে এক রাত কাটিয়েছিলেন, সেই তাকে স্মরণ করেই আজকে এই তেলিয়া রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সূচনা হয় 1965 সালে। আর কোনো দিন ডাকাতি করেননি সাগর সর্দার। এলাকায় ডাকাত বাবা ও ডাকাত মা নামেই পরিচিত হয়ে ওঠেন। তাঁদের দুই ছেলেও দীক্ষা নেন শ্রী মায়ের কাছে।
যেখানে এক রাত ছিলেন সারদা মা, সেখানে আজ তৈরি হয়েছে মন্দির। রয়েছে শ্মশান কালী ও ডাকাত কালীর মন্দিরও। ফ্রি কোচিং সেন্টার চালু আছে, দাতব্য চিকিৎসালয়, পাঠাগার পরিষেবা। ঘটনার কথা অনেকেরই জানা, যদিও অজানা থেকেই গেছে তেলিয়া ভেলিয়ার সেই মাঠ। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা, আরামবাগ, হুগলি। বীরভূমের কীর্ণাহারে যা হলো তাকে যজ্ঞই বলা চলে, যদিও সে যজ্ঞে না ছিল হোম না আহুতি। তবে যা হলো তার আয়োজনেই রাত জেগে খাটাখাটনি করতে হলো প্রায় ৩৫ জনকে। আজ আমার বাংলা ভাইরালে দেখুন রসগোল্লা যজ্ঞ। এরকম কারি কারি রসগোল্লা একসঙ্গে দেখতে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তার উপর যদি মাইকে ঘোষণা হয়, পাত পেরে বসে পড়ার যে অপেক্ষা, তা বসেও পড়লেন সবাই। বীরভূমের কীর্ণাহারের যুগুঠিয়া গ্রামের সবাই পাত পেরে খেলেন রসগোল্লা। না, কম পড়ার প্রশ্নই ওঠে না। কম যাতে না পড়ে 25 থেকে 30 হাজার রসগোল্লা বানানো হয়েছিল। আশপাশের দোকানগুলোতেও বলা ছিল, কম পড়লেই যেন তুরান্ত চলে আসে রসগোল্লা। যোগ্য বলে কথা, এ যেন আক্ষরিক অর্থেই যোগ্য, রসগোল্লা যোগ্য। তা কেন এই উদ্যোগ? মানে একদম আনলিঙ্কড তা না, যেহেতু রসগোল্লা আমাদের পশ্চিমবঙ্গের পেটেন্ট, এটা পশ্চিমবঙ্গেরই খাবার। চিনি আছে, এলাচ আছে 2 কেজি, এরাডুরা আছে 5 কেজি। এমনিতেই শিবের পুজো উপলক্ষে প্রতি বছর মেলার আয়োজন হয়। তা রাজ্য রসগোল্লার পেটেন্ট যখন পেয়েছে, তাহলে এবছর সবাইকে পেট পুড়ে রসগোল্লাই না হয় খাওয়ানো যাক। তাই রাত জেগে জনা 35 কারিগর এই কারি কারি রসগোল্লা তৈরি করেছে। একরকম রসগোল্লা যজ্ঞ। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, ইটিভি নিউজ বাংলা।